ওকে, আমরা আমাদের ক্লাসটা দ্রুত শুরু করে দিব। তো আজকে দেখা যাচ্ছে যে অনেকেই অনলাইনে ক্লাস করছে, আবার একজন মনে হয় টেক্সট দিয়েছে ক্লাসটা রেকর্ড করার জন্য। আহ, কে টেক্সট দিয়েছিল? বর্ণ। তো বর্ণর জন্য ক্লাসটা রেকর্ডিং চলতে থাকুক, আমরা আমাদের মতো হোমওয়ার্ক চেকিং এ চলে যাই। আমাদের হোমওয়ার্কের দুইটা পার্ট ছিল, একটা ছিল কমপ্লিটিং সেন্টেন্স, সেটার ইমেজটা এখানে ওপেন করলাম। আর একটা হোমওয়ার্ক ছিল প্যাসেজ ন্যারেশন। তো সেটার জন্য আবার এখান থেকে আরেকটা ইমেজ ওপেন করে রাখি। এবার গ্রুপ থেকে কোনটা কি পরিমাণ হোমওয়ার্ক ছিল সেটা দেখে আমরা চেক করা শুরু করে দিই। শুরুতেই কমপ্লিটিং সেন্টেন্স দেখতে পাচ্ছি 9 থেকে 15 পর্যন্ত হোমওয়ার্ক ছিল। তো আমরা এই হোমওয়ার্কটা আগে চেক করব। তো যারা হোমওয়ার্ক করেছি তারা এখানে চলে আসি। অনেকেই মনে হয় হোমওয়ার্ক করিনি দেখে অনলাইনে অফলাইনে আসিনি, এটা আমার বিশ্বাস। আমার বিশ্বাসটা ভুলও হতে পারে না। এখন যারা এসেছি তারা কারা হোমওয়ার্ক করেছি? আমি, যারা করো নাই অর্ধেক করেছো। আচ্ছা, আচ্ছা, ওই হোমওয়ার্ক কি নাম? যার যারা হোমওয়ার্ক করে নাই আর মাইশা নাকি? এটা মাইশার পাশে ব্র্যাকেটে হাফ লিখে দিলাম, মানে হোমওয়ার্ক হাফ করেছে। ঠিক আছে, হ্যাভ নট ডান দি এইচডব্লিউ। তো হোমওয়ার্ক ছিল 9 থেকে 15। চলো 9 নম্বরে দেখি কি বলা আছে। ইয়েস্টারডে আই কুড নট গেট আপ ফ্রম বেড ইন টাইম বিকজ। তো এখানে আমাদের বিকজ এর রুলে ফোকাস করা উচিত, যেখানে অ্যাজ, বিকজ, সিন্স দিয়ে যদি কোনো সেন্টেন্স কমপ্লিটিং থাকে তাহলে আমাদের দুটি পার্টে সেম টেন্স হবে। তাহলে এখানে আমরা কুড নট পাস্ট ইনডেফিনিট টেন্স পাচ্ছি। আবার বিকজ এর পরের অংশ তাহলে আমাদেরকে নিশ্চয়ই পাস্ট ইনডেফিনিট টেন্স দিয়েই লিখতে হবে। এটা হলো পয়েন্ট 1। আর পয়েন্ট 2 হলো অ্যাজ, বিকজ, সিন্স দিয়ে আমরা যখন কোনো কমপ্লিটিং সেন্টেন্স করেই তখন সাধারণত একটা পার্ট হয় কজ আর একটা পার্ট হয় ইফেক্ট। তো আমাদের যেই পার্টটা দেওয়া আছে আই কুড নট গেট ফ্রম বেড, গেট আপ ফ্রম বেড, এটা কিন্তু ইফেক্ট। তাহলে এটার কজ কি? আমি ঘুমাতে দেরিতে, অনেক কজই হতে পারে, তবে আমরা এই 5টা সেন্টেন্স যদি একসাথে পড়ে যাই তারপরে কমপ্লিটিং শুরু করি তাহলে এরকম কজ দেওয়াই ভালো, যে আমি দেরিতে ঘুমাতে গিয়েছিলাম, অথবা অনেক হোমওয়ার্ক ছিল সেটা করতে অনেক লেট হয়ে গেছিল। আলটিমেটলি কথা এটাই আসে, দেরিতে ঘুমাতে গিয়েছিলাম। আমার বাসায় কেউ অসুস্থ, ওইটার জন্য আমি দেরিতে ঘুমাতে গেছিলাম, আলটিমেটলি কজ ওইটাই আসে। রাইট? আগে ঘুমাইলে দেরিতে উঠবো এরকম হতে পারে না। তো আমি অসুস্থ হইলে কিন্তু সি নাম্বারে স্কুলে যাওয়ার কথা আসতো না। এটা স্কুলের কথা ডিতে আসছে যদিও, যাওয়ার কথাটা আসতো না। রাইট? সুতরাং আমি অসুস্থ না, ঘুমাতে দেরিতে গেছিলাম, এরকম একটা দিয়ে করি। I could not get up from bed in time because I went to bed late. I went to sleep late. As soon as I got up from bed, যখনই আমি উঠলাম তখন কি, তখন দেখলাম যে অলরেডি স্কুলের টাইম হয়ে গেছে। As soon as I got up from bed, I understood that it was already time for school. I realized that I would be late for school. ইত্যাদি। সিন্স আই কুড নট অ্যাভেল দ্য বাস, যেহেতু আমার লেট হয়েছে, বাস চলে গিয়েছে, আই হ্যাড টু ওয়াক টু স্কুল, অথবা আই স্টার্টেড ওয়াকিং টু স্কুল কুইকলি, আই স্টার্টেড রানিং টু স্কুল ইত্যাদি। এখানে ওয়াকিং এরটাই বেটার, যেহেতু ওয়ার্ক আছে পরের সেন্টেন্সে। অন দ্য ওয়ে টু স্কুল আই ওয়ার্কড ফাস্ট লেস্ট আই শুড, লেস্টের পরে সাধারণত শুড প্লাস বেস ফর্ম অফ ভার্ব দিয়ে কমপ্লিট করতে হয়। যদিও এটার পরে সাবজাংটিভ মোড নামে আরেকটা কমপ্লিটিং ওয়ে আছে, ব্রিটিশ আমেরিকানরা ওভাবে ব্যবহার করে, বাংলাদেশে ওটা চলে না, কারণ বাংলাদেশের টিচাররা ওটা জানে না অধিকাংশই। এবং বইগুলোতে শুধু এই শুড প্লাস ভার্বই লেখা থাকে, ওইটাই চলে। আর ওই বইগুলোই বাংলাদেশের কম শিক্ষিত টিচারদের কাছে বাইবেলের মতো, তো ওরা এর বাইরে পাইলে, সঠিকটা পাইলে কেটে দেবে। তো আমরা ওইটাই শিখি। তো অন দ্য ওয়ে টু স্কুল আই ওয়ার্কড ফাস্ট লেস্ট আই শুড মিস দ্য ফার্স্ট ক্লাস।
lest I should reach school late. Reach the school বা reach my school late. If I reached late, যদি আমার দেরি হতো, if এর সাথে past indefinite tense আছে। তো if এর সাথে past tense থাকলে আমাদের রুল হলো অপর অংশে মেইন ক্লজে would বা could বা might প্লাস V1 লিখতে হয়। তো আমরা সেরকম একটা দেই যে আমার টিচার আমাকে পানিশমেন্ট দিত। If I reached late, my teacher would give me punishment. অথবা I would be punished by the teacher. 10 নাম্বার, এখানে আমরা সিন্স কনজাংশন দেখতে পাচ্ছি। তো সিন্স দিয়ে আমাদের দুই ধরনের রুল আছে, একটা হলো অ্যাজ বিকজ সিন্স, যেটা 9 এর এতে বলেছি, একটা কজ আর একটা ইফে, আর একটা হলো টাইম সিকোয়েন্স। তো সাধারণত সিন্স ওয়ার্ডটাকে মাঝখানে বসিয়ে টাইম সিকোয়েন্সের যে কমপ্লিটিং সেটার রুল, প্রথম অংশে প্রেজেন্ট টেন্স হলে পরের অংশে সিন্সের পরেরটাতে পাস্ট ইনডেফিনিট টেন্স হয়। আমরা এখানে টাইম সিকোয়েন্সের ব্যাপারটাই দেখতেছি যে 5 ইয়ার্স বলা আছে, তো আমরা পরের অংশে পাস্ট ইনডেফিনিট টেন্স দিব। আমরা একটু খেয়াল করে দেখি যে এ বি সি ডি ই সবগুলো সেন্টেন্স কিন্তু একটা একটার সাথে ইন্টার রিলেটেড। এরকম যদি কোনো সেন্টেন্স হয় যে ইন্টার রিলেটেড কোনো কমপ্লিটিং সেন্টেন্স, তাহলে ওই ইন্টার রিলেশনটা রেখেই কমপ্লিট করতে হবে, আদারওয়াইজ আনসার গুলো ভুল হবে। তো আমরা এই সবগুলোর মধ্যে ইন্টার রিলেশন রেখে করছি। 5 ইয়ার্স হ্যাভ পাস্ট সিন্স আই অথবা ইউ লেফট দ্য কান্ট্রি। ইট ইজ আ ম্যাটার অফ সরো দ্যাট আই did not communicate with you during these 5 years. অথবা you দিলেও হবে। It is a matter of sorrow that you did not communicate with me during these 5 years. I tried to write to you. আমি তোমার কাছে লেখার চেষ্টা করেছিলাম, কিন্তু কিন্তু হলো আমি ব্যস্ত ছিলাম বেশি। But I could not make time. I could not get free time ইত্যাদি। ইনফ্যাক্ট দিয়ে উই অল, তার মানে পৃথিবীর সবাই ব্যস্ত এরকম টাইপের। ইনফ্যাক্ট উই অল আর অলওয়েজ বিজি উইথ আওয়ার ওন ওয়ার্ক। উই হোপ দ্যাট, হোপের পরে সাধারণত ফিউচার ইনডেফিনিট টেন্স দিতে হয়। তো পরের অংশে উই হোপ দ্যাট উই উইল সুন মিট। আমরা যদি মনে করি যে সময় না, বরং আমি ওর কাছে লিখতে ভুলে গেছিলাম, তাহলে এভাবে কমপ্লিট করা যায়, আই ট্রাই টু রাইট টু ইউ বাট আই ফরগট। পরের অংশে ইনফ্যাক্ট উই অল আর অলওয়েজ ফরগেটফুল অফ আওয়ার ডিউটিজ অ্যান্ড রেসপন্সিবিলিটি। উই হোপ দ্যাট উই উইল সুন মিট, এভাবেও দেওয়া যেতে পারে। 11-এ ট্যুরিজম ইজ নট অনলি আ ন্যাশনাল, যেহেতু নট অনলি আছে তাই কমপ্লিটিং এ পরের অংশে আমাদের বাট অলসো দিতে হবে। নট অনলি বাট অলসো এর রুল হলো নট অনলি এর পরে গ্রামাটিক্যাল যেমন যেমন আইটেম থাকে, এখানে আর্টিকেল পাচ্ছি আর ন্যাশনাল অ্যাডজেক্টিভ পাচ্ছি। তো বাট অলসোর পরে সিমিলার আইটেম দিতে হবে, আর্টিকেল দিতে হবে, আবার একটা অ্যাডজেক্টিভ দিতে হবে। সো ট্যুরিজম ইজ নট অনলি আ ন্যাশনাল বাট অলসো অ্যান ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার, ইন্টারন্যাশনাল ম্যাটার। ইন্টারন্যাশনাল ট্যুরিজম কিন্তু টেরোরিজম, সরি আমি ট্যুরিজম ভেবেছি, ক্রাইম পারফেক্টলি হবে। Terrorism is not only a national but also an international problem হবে। There is no nation which, so there is no plus noun plus which অথবা যে কোনো WH ওয়ার্ডের ক্ষেত্রে আমাদের রুলস হলো এরপরে নেগেটিভ দিতে হবে। তো আমরা এখানে অ্যাফার্মেটিভ দিতে পারি যদি আমাদের মিনিংটা ম্যাচ করে। There is no nation which is not which has not seen terrorism, which is not aware of terrorism, which is free from terrorism, which has not dealt with terrorism, which is not affected by terrorism, which is not attacked with terrorism, ইত্যাদি। Dash we took our initiative to save our country from these scars. এখানে আমরা যদি খেয়াল করি তাহলে দেখতে পাই যে উই এর পরে past indefinite tense আছে। তো past indefinite tense ব্যবহার করার আমাদের একটা রুল হলো ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এরপরে সাবজেক্ট, তারপরে past indefinite tense ব্যবহার করতে হয়। তো আমি ওখান থেকে একটা ব্যবহার করে দিচ্ছি, ইট ইজ টাইম উই টুক আওয়ার ইনিশিয়েটিভ টু সেভ আওয়ার কান্ট্রি ফ্রম দিস স্কার্স। নাম্বার ডিতে ড্যাশ উই ক্যান নট ফেস দিস গ্রেট প্রবলেম। আচ্ছা, কি না হলে আমরা এই প্রবলেমটাকে ফেস করতে পারি না? এক নাম্বার হলো সাহস। ইফ উই ডু নট হ্যাভ ইনাফ কারেজ উই ক্যান নট ফেস দিস গ্রেট প্রবলেম। দুই হলো আমাদের যদি
টেরোরিস্টদের অ্যাটাক করার মতো অ্যাবিলিটি, এনার্জি, শক্তি না থাকে, ইফ উই ডু নট হ্যাভ ইনাফ স্ট্রেংথ, উই ক্যান নট ফেস দিস গ্রেট প্রবলেম। 3 নম্বর হলো আমাদের যদি ইচ্ছা না থাকে তাহলে আমরা পারবো না। ইফ উই ডু নট হ্যাভ উইল উইল টু স্টপ ইট, উই ক্যান নট ফেস দিস গ্রেট প্রবলেম। আরো অনেক কিছু হতে পারে, তো আমি এভাবে দিলাম। উই হ্যাভ টু ক্রিয়েট ম্যাস কনসাসনেস। ম্যাস মানে হলো সাধারণ মানুষ, ফিজিক্সের ম্যাস মানে ভর, সেটা নয়। ম্যাস কনসাসনেস, সচেতনতা আমাদেরকে ক্রিয়েট করতে হবে। সো দ্যাট, তো আমাদের সো দ্যাট এর সাথে রুল হলো, সো দ্যাট এর আগে যদি প্রেজেন্ট টেন্স থাকে, এটার পরে পাস্ট ইনডেফিনিট টেন্স, সরি এটার পরে প্রেজেন্ট টেন্সের জন্য ক্যান। আর অপরদিকে সো দ্যাট এর আগে যদি পাস্ট টেন্স থাকে তাহলে এরপরে কুড ব্যবহার করতে হবে। আমি যেহেতু এখানে প্রেজেন্ট আছে সেহেতু এখানে ক্যান দিয়ে কমপ্লিট করছি। উই হ্যাভ টু ক্রিয়েট ম্যাস কনসাসনেস সো দ্যাট উই ক্যান stop terrorism from our country, so that we can be aware of terrorism. নাম্বার 12 এর এ, 11 কোনটা রিপিট করা লাগবে? নো। 12 এ স্মোকিং ইজ আ হ্যাবিট হুইচ, তো এই হ্যাবিট সম্পর্কে বলতে হবে। আমরা কমনলি মনে হয় ইন্ডিয়ান মিডিয়াগুলোতে দেখি যে কোনো সিনেমার দৃশ্যে স্মোকিং আসলে ওখানে একটা লেখা থাকে, স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, সেটা দিতে পারি। স্মোকিং ইজ আ হ্যাবিট হুইচ ইজ ইনজুরিয়াস টু হেলথ, অথবা স্মোকিং ইজ আ হ্যাবিট হুইচ ইজ হার্মফুল ফর আস, হুইচ ইজ ভেরি হার্মফুল হবে। মেনি পিপল গো অন স্মোকিং দো, দো বা অল দো এর সাথে আমাদের রুল কি? রুল হলো একটা আরেকটার উল্টা হবে। মেনি পিপল গো অন স্মোকিং দো দে নো ইটস ব্যাড ইফেক্টস। একটা আরেকটার উল্টা, যে যদিও তারা ব্যাড ইফেক্টস জানে তবুও ওরা স্মোকিং থামায় না। এটা তোমাদের অনেক বন্ধুও হতে পারে। আমার বাবার কথাই বলি, আল্লাহ আমার বাবাকে মাফ করুক এবং জান্নাত তার জন্য কবুল করুক। এমন বিড়ি খেতেন, বাবার গ্যাসের প্রবলেম ছিল, পেটে ব্যথা হইতো। এমন বিড়ি খেতেন যে গ্যাসের ব্যথার জন্য রেনিটিন নামে ওষুধ খেতেন। তো কখনো যদি এমন হয়েছে যে বিড়ি ফুরাইছে আর গ্যাসের ব্যথা হচ্ছে, ঠিক আছে, তো এই মুহূর্তে টাকা থাকলে, যদি অল্প টাকা থাকতো তাহলে গ্যাসের ওষুধ না বরং বিড়ি আনলে খুশি হইতো। আবার হওয়া উচিত ছিল উল্টাটা, রাইট? আবার অনেক সময় এমন হয়েছে যে আব্বা কাজ করতেছে, বা কি বাড়ির উঠানে, উঠানে ফসলের চাষ, ওখানে কাজ করতেছে, আমাকে বলতেছে বিড়ি ধরিয়ে দেওয়ার জন্য। আমার কি করা উচিত ছিল তখন? হুম, বিড়িটা ফেলে দেওয়া, কিন্তু আমি পারি নাই সন্তান হিসেবে। ঠিক আছে, আমি ফেল করেছি, ফেরাতে পারি নাই, আমি ব্যর্থ। আমি সেটা ধরিয়ে দিয়েছি বাবাকে। কিভাবে ধরিয়ে দিয়েছি? ধরাইতে হলে তো আমাকেও খাইতে হবে, রাইট? মা চুলায় রান্না করতেছে, মাটির চুলা, ওখানে নিয়ে বিড়ির যেই পাশটা আগুনে ধরাইতে হয় ওই পাশটা ধরেছি, আগুনে ধরেছে, তারপরে বাবাকে গিয়ে দিয়ে আসছি। কিন্তু আমি কোনোদিন মুখে নেই নাই। ইট ওয়াজ মাই চ্যালেঞ্জ। তবে কি মুখে নিয়েছে এটা বলি, পাটকাঠি, চিনো পাটকাঠি? আহ, গ্রাম এলাকায় অনেকে পাটখড়ি বলে। তো সেটা, পাটকাঠি ছোট সময় বন্ধুরা খেলার সময়, যা বাচ্চারা খেলার সময় পাটকাঠির এক সাইড আগুন ধরে অপর পাশ দিয়ে টেনেছি বন্ধুরা। পর্যাপ্ত নয়, দুই একবার। এই ভুলগুলো আমি ছোট সময় করেছি। আই ডোন্ট নো যে এটা ভুল কিনা। আমি আমার বাবাকে বিড়ি খাওয়া ফিরাইতে পারিনি, এটা আমার একটা ব্যর্থতা। আমি নিজে খাইনি, এটা আরেকটা সফলতা অপরদিকে। আর বন্ধুদের সাথে কিছু দুষ্টুমি করেছি, সেটা হয়তো আমার আরেকটা, এটা কি ব্যর্থতাকে বলা যায়? চঞ্চলতা বলা যায়। স্মোক, তোমাদের কেউ যদি খাও তাহলে আল্লাহর হস্তে পায়ে ধরি, ছেড়ে দাও। কারোর যদি ইচ্ছা থাকে, আল্লাহর হস্তে পায়ে ধরি, বাবা মার দিকে তাকায় হইলেও ইচ্ছা বাদ দিয়ে দাও। কোনো বন্ধু যদি এখানে যায়, বন্ধুর কাছে পায়ে ধরে মাপ চেয়ে চলে আসো, মিশার দরকার নেই। বলে দাও যে তুই আমার ততক্ষণ ভালো বন্ধু যতক্ষণ তুই ভালো থাকবি। ঠিক আছে? শুনো, একটা ভালো অভ্যাস তৈরি করতে অনেক সময় লাগে, কিন্তু খারাপ অভ্যাস মুহূর্তের মধ্যে হয়ে যায়। তাই আমাদের উচিত ভালোদের সাথে ভালো জায়গায় যাওয়া, ভালো কাজ করা, ভালো কিছু শেখা, তাহলে জীবনে আমরা ভালো হতে পারবো। Many people go on smoking, though they know its hard, bad effects, its harmful effects, এভাবে বলা যেতে পারে।
ড্যাশ we will suffer a lot if we keep smoking অথবা if we smoke we will suffer a lot. If we do not give up the habit of smoking, we will suffer a lot. If we form the habit of smoking, we will suffer a lot. ইত্যাদি। People cannot give up smoking easily because স্মোকিং যারা একবার শুরু করে ইজিলি ছাড়তে পারে না, এর একটি কারণ হলো তাদের এটা অ্যাডিকশন হয়ে যায়। আমি ওই কজটা দিচ্ছি যে বিকজ ইট বিকামস অ্যান অ্যাডিকশন ফর দেম, অথবা বিকজ দে বিকাম অ্যাডিক্টেড টু ইট। বর্তমান সময়ে কিন্তু মোবাইল ব্যবহারটা একটা অ্যাডিকশন আমার, যে কারণে আমি আমার বাসার মোবাইলটা কিন্তু আমি সাথে নিয়ে আসছি আজকে, আমার ব্যাগে আছে। আমারটা তো আছে, আমার বাসারটাও আমার ব্যাগে আছে, যাতে আমার ছেলেরা মোবাইলটা দেখার সুযোগ না পায়। যদিও ওরা ছোট, বাট তবুও শিখুক ছোট সময় থেকেই মোবাইল ছাড়া বড় হওয়া। সো অ্যাটেম্পটস মাস্ট বি মেড বাই আস টু, টু এর পরে আমরা সাধারণত বেস ফর্ম অফ ভার্ব দিব। তো স্মোকিং বাদ দেওয়া বা স্মোকিং হ্যাবিটটাকে বাদ দেওয়া এরকম আইডিয়া দিলেই চলে। অ্যাটেম্পটস মাস্ট বি মেড বাই আস টু স্টপ স্মোকিং, অথবা টু স্টে অ্যাওয়ে ফ্রম স্মোকিং, অথবা টু হেট স্মোকিং। নাম্বার 13, এভরিবডি বিলিভস এডুকেশন টু বি এর পরে আমাদের সাধারণত ভার্বের ভি থ্রি ফর্ম ব্যবহার করা দরকার হয়। এডুকেশন নিয়ে একটা প্রভার্ব আছে, ওই আইডিয়াটা এখানে দিব। এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন, এরকম কি বলা হয়ে থাকে, তো সেই ব্যাকবোনের আইডিয়াটা পরের অংশে দিচ্ছি। এভরিবডি বিলিভস এডুকেশন টু বি দ্য ব্যাকবোন অফ আ নেশন। নাম্বার 13 এর বি, নো নেশন ক্যান প্রসপার, এখানে আমরা একটা প্রেপোজিশন উইদাউট অ্যাড করে তারপরে গ্রামাটিক্যাল মিলাবো যে প্রেপোজিশনের পরে ভার্বের আইনজি দিতে হবে। তো নো নেশন ক্যান প্রসপার উইদাউট রিসিভিং এডুকেশন, শুধু এডুকেশন দিলেও হয়, যে উইদাউট এডুকেশন তাতেও হয়, বাট রিসিভিং দিলে আরো বেটার হয়। ড্যাশ উই মাস্ট রিসিভ এডুকেশন, পরের অংশে প্রথম অংশে কি হবে এরকম কোনো ক্লু আমাদের কাছে নাই, আমরা ইচ্ছা মতো স্বাধীন, যেটাতে সেন্টেন্সটা ভালো শুনতে মনে হয় এমন দিলেই চলে। তো আমি দিচ্ছি টু ডেভেলপ আওয়ার কান্ট্রি উই মাস্ট রিসিভ এডুকেশন। এডুকেশন ইজ বিলিভ টু বি মোর পাওয়ারফুল দেন এনি ওয়েপন, অন্য যে কোনো অস্ত্রের চেয়ে শিক্ষাই বেশি পাওয়ারফুল। এটা যারা শিক্ষিত হয়েছে যেসব দেশ ওরা জানে। তো প্রপার স্টেপস শুড বি টেকেন টু spread education in our country, to upgrade the status of education in our country, to educate our illiterate people, to ensure proper education for all, ইত্যাদি। অনেকভাবে করা যেতে পারে। আচ্ছা, এডুকেশন হলো অন্য যে কোনো অস্ত্রের চেয়ে বেশি শক্তিশালী, এর কারণ হলো যারা শিক্ষিত তারা সবচেয়ে শক্তিশালী অস্ত্রটা বানাতে পারে, এটা একটা কারণ। আরো অনেক কারণ হতে পারে যে যারা শিক্ষিত তারা তাদের সত্যিকার নলেজ আছে, সত্যিকার নলেজ অন্য যে কোনো নলেজ যেটা সত্যিকার নয় সেটাকে হার মানিয়ে দিতে পারে। 14, দিস ইজ বাংলাদেশ, দিস ইজ বাংলাদেশ। আচ্ছা, এক্ষেত্রে আমরা হুইচ অথবা দ্যাট বসাতে পারি। তো সেটা দিয়ে দিস ইজ বাংলাদেশ হুইচ ইজ আ স্মল কান্ট্রি, হুইচ ইজ অ্যান ওভার পপুলেটেড কান্ট্রি, which is situated in South Asia, which is a neighbor of India, which is ruled by, which is currently being ruled by an interim government। বিভিন্নভাবে কমপ্লিট করা যায়। তো আমার কাছে which is a small country এটাই ভালো। অথবা which is a poor country সেটাও দেওয়া যেতে পারে। The people of Bangladesh are friendly though, আচ্ছা এখানে দো অলদো দিয়ে তো আমাদের উল্টা দেওয়ার কথা, তো ফ্রেন্ডলি তার উল্টা কি? ফ্রেন্ডলি হবে না এমন কি কোয়ালিটি? সেটা হলো অশিক্ষিত। সাধারণত ধারণা করা হয় শিক্ষিত মানুষের মনটা উদার বেশি, যে কারোর সাথে সে ফ্রেন্ডশিপ করতে পারে। অশিক্ষিত মানুষের মনটা এত উদার নয়, ফলে সে এত ফ্রেন্ডলি নাও হতে পারে, বাট আমাদের দেশে সেটা উল্টা। এই অর্থে দো দে আর ইলিটারেট, দো দে আর নট এডুকেটেড। স্যার এখানে দো দে আর করাপ্টেড লিখলে হবে? আসলে আমাদের দেশের সাধারণ মানুষকে করাপ্টেড বলাটা ভুল হবে। অল্প কিছু মানুষ, হাতে গোনা অল্প কিছু মানুষ, 18 কোটি মানুষের 1 কোটি মানুষও কিন্তু করাপ্টেড না, তার চেয়েও কম। এটাকে কত পার্সেন্ট বলা যায়? 20 কোটির 1 কোটি হলে 20% বলা যেত নাকি, না 5% বলা যেত 20 কোটির 1 কোটি হলে। তো একটা দেশে 5%-এর চেয়েও কম মানুষ করাপ্টেড, এটাকে খুব মেজর গুরুত্ব না দিয়ে আমার মনে হয় অন্য কোনো কোয়ালিটি আমি যেরকম দিচ্ছি যে দো দে আর ইলিটারেট, দো দে আর নট এডুকেটেড বা হাইলি এডুকেটেড, এই জাতীয় এক্সপ্রেশন দেওয়া ভালো। When anyone falls in danger, others
come to help him or her. Others come to help him or her. অন্য অনেক দেশে কিন্তু এরকম হেল্পিং মেন্টালিটি নাই। যেমন আমরা যদি ইংল্যান্ডেই যাই তাহলে দেখি যে ওখানে বয়স্ক বৃদ্ধ মানুষ ট্রেনে উঠলেও তাকে কেউ সিট ছেড়ে দেয় না। মহিলা মানুষ ট্রেনে উঠলেও কেউ সিট ছেড়ে দেয় না, তার মতো তাকে যেতে হয়। জাপানেও সেম অবস্থা, ওখানে সবাই সবার মতো, কেউ কারো মতো না, কেউ কারো সাথে না। ওদের জীবনটা এত ব্যস্ত, আসলে কারো দিকে ফিরে তাকানোর মতো সুযোগ হয় না। তো তারপরেও আমাদের দেশের মানুষের কিন্তু হেল্পিং মেন্টালিটি প্রচুর বেশি আছে। উই লাভ এন্ড হেল্প ওয়ান অ্যানাদার, অ্যাজ ইফ এর আগে উই লাভ এন্ড হেল্প ওয়ান অ্যানাদার, এটা প্রেজেন্ট টেন্স আছে। তো আমাদের রুল হলো অ্যাজ ইফ এর আগে যদি প্রেজেন্ট টেন্স থাকে, অ্যাজ ইফ এর পরে হবে পাস্ট ইনডেফিনিট টেন্স। তো আমরা আমরা এমন ভাবে একজন আরেকজনকে ভালোবাসি বা হেল্প করি যেন আমরা একে অপরের আত্মীয়, এরকম একটা আইডিয়া দিচ্ছি। উই লাভ এন্ড হেল্প ওয়ান অ্যানাদার অ্যাজ ইফ উই আর রিলেটিভস টু ইচ আদার, as if we are relatives to each other, অথবা ওয়ান অ্যানাদার। যেহেতু ওয়ান অ্যানাদার আছে তাই ইচ আদারের চাইতে ওয়ান অ্যানাদার দেওয়াই বেটার। নাম্বার ইতে ওয়ার্ক হার্ড ইউনাইটেড, উই ওয়ার্ক ইউনাইটেডলি সো দ্যাট, সো দ্যাট এর আগে ওয়ার্ক প্রেজেন্ট টেন্স, তাহলে সো দ্যাট এর পরে পাস কি দিতে হবে, ক্যান দিতে হবে। উই ওয়ার্ক ইউনাইটেডলি সো দ্যাট বাংলাদেশ ক্যান বি ডেভেলপড কান্ট্রি, সো দ্যাট বাংলাদেশ ক্যান ইমপ্রুভ ডে বাই ডে, ইত্যাদি। তো আমরা আমাদের কমপ্লিটিং সেন্টেন্স হোমওয়ার্কে লাস্ট নাম্বার 15 এটা এসেছি। ইট ইজ স্মোকিং, আবার রিপিট হয়েছে মনে হয় নাকি? দু একটা মনে হয় লাস্টের দিকে চেঞ্জ আছে, এক নিঃশ্বাসে বলে দেই। ইট ইজ স্মোকিং হুইচ ইজ হার্মফুল ফর আস, দো পিপল নো ইটস হার্মফুল ইফেক্টস, দো, আচ্ছা দো দেওয়ার চাইতে, দো দিলে তো দুইটা পার্টে সাবজেক্ট হয়, আর দ্বিতীয় পার্টে পিপল সাবজেক্ট দেওয়া আছে, যেটা প্রোনাউন দে দিলে ভালো মিলতো, সুতরাং আমি একটু চেঞ্জ করে দিই। ইন স্পাইট অফ, ডেসপাইট সিম্পল ফর্মে চলে যায়। ইন স্পাইট অফ নোয়িং, ইন স্পাইট অফ নোয়িং ইটস হার্মফুল ইফেক্টস, পিপল গো অন স্মোকিং। নাম্বার সি, দ্যাট স্মোকিং হেল্পস টু, স্মোকিং কিসে হেল্প করে? শরীরে বিভিন্ন ধরনের রোগ জীবাণু বাসা বাঁধতে হেল্প করে, রাইট? স্মোকিং হেল্পস টু বিকাম ভালনারেবল টু ডিজিজেস, অন্য কোনো কাজে হেল্প করে না। স্মোকিং হেল্পস টু বিকাম ভালনারেবল টু ডিজিজেস। ইফ উই ডু নট গিভ আপ স্মোকিং, we cannot enjoy our life, we cannot be happy in life, we cannot lead a healthy life. It is high time we stopped smoking. Completing Sir, sentence we এর gave up smoking. বুঝি নাই মুর্তজা। Sir, we gave up smoking. It is high time we gave up smoking. আহ তোমার কথা আমার কাছে কেমন যেন ল্যাগিং মনে হচ্ছে। একদম এক্স্যাক্টলি আমাকে নাম্বারটা বলো জাস্ট। ইট ইজ হাই টাইমের পরে সম্ভবত 15 এর ডি We নাকি gave up smoking. গেভ আপ, Ji, sir. হ্যাঁ হবে হবে হবে। ইট ইজ হাই টাইম উই গেভ আপ স্মোকিং। চলো এবার ন্যারেশন হোমওয়ার্কে যাই। ন্যারেশনে গিয়ে দেখি আমাদের হোমওয়ার্ক ছিল 15 থেকে নাকি 21 থেকে, 20 থেকে নাকি 21 থেকে, কেউ একজন একটু ফিডব্যাক দাও। আমার এখানে দেখাচ্ছে 20 থেকে 26, নাকি 20 থেকে 25 দেখাচ্ছে। ইজ দিস ওকে নাকি 21 থেকে হবে? 21 থেকে হবে, আচ্ছা ঠিক আছে 21। Number 21, why are your children crying? My daughter said the caliph. তো এখানে দা ওম্যান কে আমরা নিচের লাইনে দেখতে পাচ্ছি যে লিসেনার হলো দা ওম্যান আর স্পিকার হলো দা ক্যালিফ। ক্যালিফ মানে খলিফা, ইসলামী শাসক টাইপের বলা যেতে পারে। সো মাই ডটার যেটা রয়েছে এটা হলো অ্যাড্রেসিং। তো অ্যাড্রেসিং এর এখানে আমাদের শুরুতে হলো কাকে কি নামে কে, এরকম একটা স্ট্রাকচার ফলো করতে হবে। এটা ফলো করলে আমরা এভাবে লিখছি,
যে অ্যাড্রেসিং দা ওম্যান, প্রথমে হলো কাকে, এরপরে কি নামে, অ্যাজ হিজ ডটার, অ্যাড্রেসিং দা ওম্যান অ্যাজ হিজ ডটার, দ্য ক্যালিফ asked him, sorry, asked her why her children were crying. Auxiliary verbটা পরে যাবে সবথেকে। Addressing the woman as his daughter, the caliph asked her why her children were crying. এবার মহিলা উত্তর দিচ্ছে দে হ্যাভ বিন স্টার্ভিং। তো উত্তরের জন্য আমাদের কাছে রিপোর্টিং ভার্ব হবে রিপ্লাই, সো আমরা লিখবো the woman replied that they have changed had, they had been starving. The woman replied that they had been starving. Have you none else in the world? এটা একটা কোয়েশ্চেন। তো তার ক্যালিফ কিন্তু প্রথমে আরেকটা কোয়েশ্চেন করেছিল, এটা তার দ্বিতীয় কোয়েশ্চেন। এটার জন্য আমরা অলসো বা এগেইন যে কোনো একটা অ্যাডভার্ব দিয়ে ন্যারেট করবো এটাকে। দ্য ক্যালিফ এগেইন আস্কড হার, অথবা হি দিয়ে শি দিয়ে, হি এগেইন আস্কড হার ইফ শি হ্যাড নান এলস ইন দ্য ওয়ার্ল্ড। এই ইউ দিয়ে মহিলাকেও বোঝাতে পারে, তার সন্তানদেরকেও বোঝাতে পারে। তো সন্তান হলে ইফ দে হ্যাড নান এলস ইন দ্য ওয়ার্ল্ড এভাবে হতে পারে, বাট আমি শি দিয়ে দিচ্ছি যেহেতু কনভারসেশনটা ডিরেক্টলি ওই মহিলার সাথে, তাই শুধু তাকেই নিয়ে আসতেছি এখানে। তো হি এগেইন আস্কড হার ইফ শি হ্যাড নান এলস ইন দ্য ওয়ার্ল্ড। এবার মহিলার উত্তর আমরা দেখতে পাচ্ছি সম্ভবত 5টা অ্যাসার্টিভ সেন্টেন্স আছে। তো আমরা আমাদের নিয়মটা ফলো করবো। প্রথমটাতে রিপ্লাই, দ্বিতীয়টাতে অ্যাডেড, তৃতীয়টাতে ফার্দার সেইড, চতুর্থটাতে ফার্দার মোর সেইড, পঞ্চমটাতে মোর ওভার সেইড, ইত্যাদি এভাবে যেগুলো আমাদের নিয়ম আছে সেটা। তো দা ওম্যান রিপ্লাইড দ্যাট হার হাজব্যান্ড, ডায়েড আছে পাস্ট টেন্স, চেঞ্জ হয়ে পাস্ট পারফেক্ট হবে, হ্যাড ডায়েড। হার হাজব্যান্ড হ্যাড ডায়েড সাম মান্থস অ্যাগো আছে, চেঞ্জ হয়ে হবে বিফোর। হার হাজব্যান্ড হ্যাড ডায়েড সাম মান্থস বিফোর। She added that, add reporting verb ব্যবহার করছি, she added that he left as a past indefinite tense, চেঞ্জ হয়ে past perfect tense যাবে। he had left, এই he এর পাশে ব্র্যাকেটে কোনো কিছু দিতে চাইলে হাজব্যান্ডের এইজ দেওয়া যাবে। he had left them neither any money nor any property। এরপরে আসছে থার্ড সেন্টেন্স, সো চেঞ্জ হয়ে দাস হবে। তো এখানে she further said that, she further said that thus they were in great distress। এর পরের সেন্টেন্সটাতে furthermore, তাহলে she furthermore said that they had to starve whenever she failed to get anything for them to eat। এই হলো আমাদের 4টি সেন্টেন্স। এরপরে আছে ও লেট মি সি হাউ আই ক্যান হেল্প ইউ সেড দ্য ক্যালিফ। তো এখানে ও যে ওয়ার্ডটা আছে এখানে কিন্তু এক্সক্লামেশন মার্ক আছে। তো মহিলার কথা শুনে উনি নিশ্চয়ই অবাক হয়েছে নাকি, যে এত আহ, খারাপ অবস্থায় একজন মহিলাকে আমি পেয়েছি, তাকে হেল্প না করা তো আমার কোনোভাবেই ঠিক হবে না, এরকম চিন্তায় হয়তো উনি অবাক হয়েছে। তো এই ওহ কে চেঞ্জ করে আমরা দেবো রিয়াক্ট ভার্বটা, যে হি রিয়াক্টেড টু। এভাবে লিখবো দ্য ক্যালিফ রিয়াক্টেড অ্যান্ড সেইড দ্যাট। দ্য ক্যালিফ রিয়াক্টেড অ্যান্ড সেইড দ্যাট, এই সেইডটা কি সাজেস্টেড হবে? লেটের পরে যদি মি থাকে আমি আমার নিজেকে কি সাজেস্ট করব? তা কখনো নয়। কিন্তু লেট হিম বললে সাজেস্টেড হতো, লেট দেম বললে সাজেস্টেড হতো, লেট দা ম্যান হলে সাজেস্টেড হতো, লেট আস হলে প্রপোজড হতো। যেহেতু শুধু লেট মি, এটা সাজেস্টে যেতে পারছি না, তাই রিপোর্টিং ভার্ব সেইড দিচ্ছি। আবার ক্যালিফ একজন ইসলামী দেশের প্রধান, সে নিজে নিজে নিজেকে সাজেস্ট করবে এটা কোনোভাবেই হতে পারে না, তাই সেইড দিচ্ছি। তো দ্য ক্যালিফ রিয়াক্টেড, বা পুরো অংশ কেউ দিতে চাইলে দ্য ক্যালিফ রিয়াক্টেড টু হোয়াট দ্য ওম্যান said and said that he might see how he could help her, অথবা and said that he might be allowed to see how he could help her, might অথবা might be allowed to। 22 stop writing now, the time is over। নিশ্চয়ই কোনো টিচার বলতেছে পরীক্ষার হলে, যদি এখানে আমরা নাম পাচ্ছি না, একটু পরে গিয়ে দেখে আসি যে এখানে স্টুডেন্ট আছে, আর একদম লাস্টের আগে রয়েছে সেড দ্য টিচার।
তো স্টপ রাইটিং ছিল একটা অর্ডার, আর পরের সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্সের অর্ডার রিপোর্টিং ভার্বটি এখানে আমরা ব্যবহার করব। এর পরের সেন্টেন্সটি রয়েছে দ্য টাইম ইজ ওভার, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তো সেন্টেন্স দুটো যথেষ্ট ছোট হওয়ায় আমরা আলাদা রুলে না গিয়ে এন্ড কনজাংশন দিয়ে জয়েন করে দেবো। তো এন্ড এর পরে রিপোর্টিং ভার্ব এন্ড সেড দ্যাট আসবে। সো আমরা লিখবো যে দ্য টিচার অর্ডার দ্য স্টুডেন্ট টু স্টপ রাইটিং, নাও চেঞ্জ হয়ে দেন, টু স্টপ রাইটিং দেন, and said that the time was over. এবার পরের অংশে আমরা শুরুতেই স্যার শব্দটা পাচ্ছি। আমি সাধারণত স্যার শব্দটার ক্ষেত্রে তিনটা কেস বলে থাকি। একটা কেস হলো এটা একাডেমিক হলে রেসপেক্টফুলি, এখানে আমরা সেটা পাচ্ছি। আর একটা হলো নন একাডেমিকের দুইটা। নন একাডেমিক ক্ষেত্রগুলোতে একটা ফর্মাল হতে পারে আর একটা ইনফর্মাল হতে পারে। যেখানে ফর্মাল ওখানে পলাইটলি, যেখানে ইনফর্মাল ওখানে অ্যাড্রেসিং দেওয়া যেতে পারে। তবে অনেক টিচার এত পার্থক্য বুঝেন না, তাদের কাছে যে কোনো একটা লিখলেই অনেকটা টিক দিয়ে দেয়, এরকম আমি দেখেছি। তবুও আমি পার্থক্যটা মেনটেন করে অ্যান্সার দিচ্ছি। দা স্টুডেন্ট রেসপেক্টফুলি, স্যারের পরিবর্তে এবার প্লিজ এর জন্য রিকোয়েস্ট রিপোর্টিং ভার্ব। দা স্টুডেন্ট রেসপেক্টফুলি রিকোয়েস্টেড দা টিচার। এবার ইম্পারেটিভ সেন্টেন্সে টু রিকোয়েস্টেড দা টিচার টু ওয়েট আ ফিউ মোর মিনিটস। এরপরের সেন্টেন্সটা কিন্তু অ্যাসার্টিভ, সেটার জন্য এন্ড সেড দ্যাট অ্যাডেড কিন্তু দিতে পারবো না, কারণ আগের সেন্টেন্সটা অ্যাসার্টিভ ছিল না। আগের প্রথম এটা যদি অ্যাসার্টিভ হতো, প্লিজ না থাকতো, এখানে সাবজেক্ট ভার্ব থাকতো, তাহলে কিন্তু এটা অ্যাসার্টিভ হতো এবং পরেরটাতে এন্ড অ্যাডেড দ্যাট লিখতে পারতাম। কিন্তু এখানে রিকোয়েস্ট রিপোর্টিং ভার্বের পরের সেন্টেন্সটাতে অ্যাডেড আসবে না, বরং এন্ড সেড দ্যাট দিচ্ছি। সো দা স্টুডেন্ট রেসপেক্টফুলি রিকোয়েস্টেড দ্য টিচার টু ওয়েট আ ফিউ মোর মিনিটস and said that he had come late. কাম চেঞ্জ করে গো হচ্ছে না, কারণ হলো আমরা যারা এই ন্যারেশনটা চেঞ্জ করছি তারা এখন কোথায়? এই পরীক্ষার হলেই আছে। পরীক্ষা এখনো শেষ হয়নি, টিচার এইমাত্র থামতে বলতেছে, তো আমরা পরীক্ষার হলে বাইরে তো থেকে তো আর দেখা সম্ভব না। ফলে এটা আমাদের কাছের লোকেশন। আমরা ন্যারেশন যখন চেঞ্জ করি তখন কারের কাছের লোকেশন হিয়ার থাকলে দেয়ার হয় না, দিস থাকলে দ্যাট হয় না, বা কাম থাকলে গো হয় না, দূরের লোকেশন হলে হয়। এই জন্য এই কাম ভার্বটা কাম হিসেবেই থাকবে। সো দা স্টুডেন্ট রেসপেক্টফুলি requested the teacher to wait a few more minutes and said that he had, past tense আছে, change হয়ে past perfect, he had come late. That cannot be an excuse. The college is not responsible for your delay. টিচারটা একদমই অমানবিক, তো আমরা সেটা নিয়ে করছি এখন। তো এখানে যে দ্যাট আছে এটা কিন্তু ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, যেটা চেঞ্জ হয়ে ইট হবে। অনেক টিচার কিন্তু জানে। আচ্ছা, বাংলাদেশে আমরা দুই ধরনের বই দেখতে পাই। এক ধরনের বই রয়েছে দ্যাট চেঞ্জ হয়ে ইট হয়, আরেক ধরনের বই রয়েছে ইট চেঞ্জ হয়ে দ্যাট হয়। তা আমি ইমরান হোসাইন দ্যাট চেঞ্জ হয়ে ইট হয় এটা ফলো করি। তুমি তোমার স্যার কোনটা ফলো করে ওইটা অনুসারে আনসার লিখবা, ঠিক আছে? তো আমি দ্যাট চেঞ্জ করে ইট দিচ্ছি, কারণ হলো আমার এই সেন্টেন্সের আনসারে এমনিতে একটা কনজাংশন দ্যাট আসে। দ্যাটের পরে আরেকটা দ্যাট দিলে আমার কাছে এটা ইললজিক্যাল, যে কারণে আমি ইমরান হোসেন দ্যাট চেঞ্জ করে ইট দেই। তো সেভাবে আনসার দিচ্ছি। সো দা টিচার টোল্ড হিম দ্যাট, যদি হিম নামটা উল্লেখ না করতে চাও সেইড দিতে পারো, দা টিচার সেইড দ্যাট। তো আমি টোল্ড দিচ্ছি, দা টিচার টোল্ড হিম দ্যাট ইট, এই দ্যাট চেঞ্জ হয়ে ইট, ক্যান নট চেঞ্জ হয়ে কুড নট, ইট কুড নট বি অ্যান এক্সকিউজ। এরপর সেন্টেন্সটাও কিন্তু অ্যাসার্টিভ, এটাও অ্যাসার্টিভ ছিল, পরেরটাও অ্যাসার্টিভ, তাহলে আমাদের রিপোর্টিং ভার্ব হবে অ্যাড। তো আমরা দিচ্ছি হি অ্যাডেড দ্যাট, হি মানে উইদিন ব্র্যাকেট টি ফর টিচার। আচ্ছা, উইদিন ব্র্যাকেটের এই যে টি বা এস, সেটা টি ফর টিচার, এস ফর স্টুডেন্ট, বা ডাব্লিউ ফর ওম্যান, সি ফর ক্যালি, এরকম যেটা উল্লেখ করা দরকার সেটা কিন্তু প্রয়োজনীয় জায়গায় উল্লেখ না করলে একজন টিচারের ফুল রাইট আছে পুরো ন্যারেশন কেটে জিরো দেওয়ার। সুতরাং এটা আমরা পরীক্ষার হলে মেনটেন করে চলবো। সো দ্য টিচার টোল্ড হিম দ্যাট ইট কুড নট বি অ্যান এক্সকিউজ, এন্ড অ্যাডেড দ্যাট অথবা হি অ্যাডেড দ্যাট। যদি হি অ্যাডেড দ্যাট দাও তাহলে এখানে ফুল স্টপ দেওয়া এক্সকিউজ, আর যদি দাও এন্ড অ্যাডেড দ্যাট তাহলে ফুল স্টপ দেওয়ার দরকার নেই। আমি এভাবেই দিচ্ছি, যেহেতু আগের সেন্টেন্সটাকে খুব একটা বড় পাইনি, তাই জয়েন এন্ড দিয়ে জয়েন করা যায়। And added that the college was not responsible for his delay. এবার লাস্টে এসে মাত্র দুটি ওয়ার্ড, একটা সরি আর একটা স্যার। সরি এর জন্য অ্যাপোলোজাইজ, আর স্যারের জন্য রেসপেক্টফুলি। তাহলে এখানে দিচ্ছি দা স্টুডেন্ট রেসপেক্টফুলি অ্যাপোলোজাইজ। এটা হলো আমাদের 22 এর সলিউশন। অনলাইনে যারা আছো তাদের 1 মিনিট আছে, নতুন লিঙ্কে দিয়ে আবার জয়েন করবা।
Number 23, why don't you attend classes regularly? The teacher said to the student, you cannot expect good results unless you attend classes as I tell you. তো এখানে একজন টিচারের দুটি সেন্টেন্স পাচ্ছি। দুটি সেন্টেন্সের প্রথমটি ইন্টারোগেটিভ, যেটার জন্য আমাদের রিপোর্টিং ভার্ব হবে আস্কড, আর দ্বিতীয় সেন্টেন্সটি অ্যাসার্টিভ, যেটার জন্য আমরা এন্ড সেড দ্যাট দিয়ে আগেরটার সাথে জয়েন করে দেব। তো এখানকার টিচারটাকে আমার কাছে অমানবিক মনে হচ্ছে, যে ওনার নিয়মেই চলতে হবে, কলেজের নিয়মে না, স্কুলের নিয়মে না। ঠিক আছে, ওনাকে এক ধরনের অটোক্র্যাট মনে হচ্ছে, যে উনি ব্যক্তি ব্যক্তি হিসেবে ওনার আলাদা নিয়ম আছে মনে হয়। The teacher asked the student why he did not attend classes regularly and said that he could not expect good results unless he attended classes as he told him. এই জায়গায় কোন হি কাকে বোঝায় সেটা মেনশন করা অতীব জরুরি। আই এম সরি স্যার, স্যারের জন্য রেসপেক্টফুলি, আই এম সরি এর জন্য অ্যাপোলোজাইজ, এরপরে আবার অ্যাসার্টিভ সেন্টেন্স তাকে আমরা জয়েন করে দিব এন্ড সেড দ্যাট দিয়ে। তো the student respectfully apologized and said that he had offended him. তো এই আমাদের 23 পর্যন্ত হলো। 24-এ যাব। 24 নম্বরে মার্চেন্ট মানে হলো ব্যবসায়ী, আর কথা শুনতেছে